আজকে 19/8/2024 কারেন্টের এই লেকচার সিরিজ 1 এর 10 নম্বর লেকচার। তো জিজ্ঞাসা করছি সবাইকে যে আমরা কি খুব ধীরে ধীরে এগোচ্ছি? আমরা কি খুব তাড়াতাড়ি এগোবো? এটা একটু বলো দেখি। না স্যার, ঠিকই আছে। এরকম করে হলে ঠিকই আছে স্যার। চাইলে আমি রেলগাড়ি চালিয়ে যেতে পারি, আমারই সুবিধা যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর না স্যার, ঠিক আছে, এর থেকে তাড়াতাড়ি হলে আমরাই বুঝতে পারবো না। হ্যাঁ স্যার, আমাদের খুব অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা আগের দিন কারেন্টের মানে কিছু কিছু বিষয় আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে যে কান্ট কি জাতীয় সমস্যা নিয়ে আলোচনা করছেন এবং সেগুলো কোথায় কোথায় তিনি লোকেট করছেন। আমরা বলছিলাম ম্যাথমেটিক্সে, তারপরে বলছিলাম যে ম্যাথমেটিক্স, জিওমেট্রি, ন্যাচারাল সায়েন্সে, তারপরে ফিজিক্সে, ন্যাচারাল সায়েন্সের মধ্যেই ফিজিক্স পড়ে, তারপরে হচ্ছে মেটাফিজিক্সে। এইসব জায়গায় এই প্রবলেম গুলো ধরে আলোচনা করছেন। এখন এর ভেতরে অনেকগুলো কথা আছে, যে যেমন ম্যাথমেটিক্স সম্পর্কে কান্ট, একটা ধরে বলি, সবগুলো ধরে বলবো না। ম্যাথমেটিক্স সম্পর্কে কান্ট বলছেন, দেখো ম্যাথমেটিক্যাল জাজমেন্ট গুলো তো দেখে মনে হয় যে এগুলো সেলফ কন্ট্রাডিক্টরি। আমি যে ডিডাকশন গুলো করলাম, মানে সেলফ কন্ট্রাডিক্টরি নয়, মানে প্রিন্সিপাল অফ কন্ট্রাডিকশনের উপর দাঁড়িয়ে রয়েছে। আমি যে ডিডাকশন গুলো করলাম ম্যাথমেটিক্সে, সেই ডিডাকশন গুলো যদি ডিনাই করি, আমি একটা ম্যাথমেটিক্স এর কনক্লুশনে এলাম, সেটা যদি ডিনাই করি, তাহলে কি হবে? তাহলে তো সেলফ কন্ট্রাডিকশন হবে। আর যদি সেলফ কন্ট্রাডিকশন হয়, সেখানে তো কান্ট বলে রেখেছেন ওখানে অ্যানালিটিসিটি আছে। তাহলে ম্যাথমেটিক্যাল জাজমেন্ট গুলোকে উনি আবার সিনথেটিক বলছেন কি করে? নিজেই প্রশ্ন তুলছেন, আবার পরে নিজেই উত্তর দিচ্ছেন। এটা বলছেন কি করে? কথাটা বোঝা গেল? ম্যাথমেটিক্যাল ডিডাকশন গুলোকে যদি আমি ডিডাকশন করে যেটা পেলাম, সেটাকে যদি ডিনাই করি, তাহলে তো একটা সেলফ কন্ট্রাডিকশন এসে যায়। তাহলে এটা যদি প্রিন্সিপাল অফ সেলফ কন্ট্রাডিকশনের উপর ডিপেন্ড করে, তাহলে তিনি বলেছেন যে জাজমেন্ট প্রিন্সিপাল অফ সেলফ কন্ট্রাডিকশন এর উপর ডিপেন্ড করে, সেটা অ্যানালিটিক। তাহলে ম্যাথমেটিক্যাল জাজমেন্ট গুলো অ্যানালিটিক হয়ে যায়, তাকে কি করে সিনথেটিক বলা যাবে? এটাই প্রশ্ন। সেই প্রশ্ন তিনি তুলছেন, তুলে আবার নিজেই উত্তর দিচ্ছেন। বলছেন, দেখো ব্যাচেলার্স আর আনম্যারিড, এগুলোর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি হয়, ব্যাচেলার্স আর আনম্যারিড এর ক্ষেত্রে আমার কোনো ডিডাকশন করতে হয় না। ওই কনসেপ্টটা বুঝলেই, কারণ দুটো উত্তর দিচ্ছে, ব্যাচেলার্স আর আনম্যারিড, এটার ক্ষেত্রে আমার কোনো ডিডাকশন করতে হয় না। এটা ডিডাকশন করতে হয় না বলে এখানে বোঝা যায় এটা অ্যানালিটিক। আমি কনসেপ্টটা, ব্যাচেলার কনসেপ্টটা বোঝার মধ্যেই আনম্যারিড কনসেপ্টটা বুঝে গেছি। কিন্তু ম্যাথমেটিক্স, জিওমেট্রিতে আমাদের কিন্তু ডিডাকশন করতে হয় বড় বড়, এমনকি তুমি ফিজিক্সও দেখো বড় বড় ডিডাকশন করতে হয়।
এখন যেহেতু ডিডাকশন করতে হয়, তার মানে বোঝা যায় যে কনসেপ্টটা বুঝলেই আমি, সাবজেক্ট কনসেপ্টটা বুঝলেই আমি প্রেডিকেট কনসেপ্টটা বুঝি না, আমার আরো কিছু বোঝার বাকি থাকে, যেটা ডিডাকশন করে বের করতে হয়। এটা প্রথম কথা। এখন দ্বিতীয় কথা, দ্বিতীয় উত্তর, সেটা হচ্ছে, দেখো ম্যাথমেটিক্সের যে উত্তরটা আমি এসে পৌঁছাই, সেই উত্তরটাকে ডিনাই করলে কন্ট্রাডিকশন হয়। এই তো আপত্তি ছিল। আচ্ছা, কন্ট্রাডিকশন হয় কিসে? ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যদি আমি প্রেমিসটা ধরে নিই, তাহলে কনক্লুশনটা ডিনাই করলে কন্ট্রাডিকশন হয়। অ্যাজ সাচ মানে যে জাজমেন্টটা আমার কনক্লুশন, সে জাজমেন্টটাকে ডিনাই করলে কোনো কন্ট্রাডিকশন নেই। আমি ওই প্রেমিসটা ধরেছি বলে, যেমন আমরা লজিকেও দেখেছি, প্রেমিসটা ধরে নিলে কনক্লুশনকে ডিনাই করলে ভ্যালিড আর্গুমেন্টের ক্ষেত্রে, কনক্লুশনকে ডিনাই করলে কন্ট্রাডিকশন হয়, কিন্তু অ্যাজ সাচ কনক্লুশনকে ডিনাই করলে তার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। এর থেকে কান্ট বললেন যে এর মধ্যে একটা পার্থক্য তাহলে হলো, অ্যানালিটিক্যাল জাজমেন্ট গুলোকে অ্যাজ সাচ ডিনাই করলে কন্ট্রাডিকশন আসে, কিন্তু সিনথেটিক জাজমেন্ট গুলোকে অ্যাজ সাচ ডিনাই করলে তার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। কাজেই ম্যাথমেটিক্যাল জাজমেন্ট গুলোকে অ্যাজ সাচ ডিনাই করলে কোনো কিছু কনক্লুশন নেই, কন্ট্রাডিকশন নেই। কোনো প্রেমিসকে ধরে নিলে তাকে ডিনাই করলে সেটা হচ্ছে কন্ট্রাডিকশন। তার থেকে আর কি প্রমাণিত হবে? একটা জিনিস ফলো করবে যে, আচ্ছা সেটা পরে বলবো। এখানে একই ঘটনা ঘটবে। স্যার এটা যদি একটা ম্যাথমেটিক্যাল মানে এক্সাম্পল দিয়ে বলেন তো জিনিসটা একটু কষ্ট হবে, একটু বুঝতে অসুবিধা হচ্ছে এই জায়গাটা। তোমাকে মানে একটা, হ্যাঁ, তোমাকে একটা, দেখো, ফর্মুলা দিয়ে বলা হলো, if AB is greater than A and if C is greater than, AB is greater than B, C is greater than, মানে C is greater than B, হ্যাঁ, তাহলে না, এবার সহজ করে বলি, A is greater than B, B is greater than C, then therefore A is greater than C। তাহলে কনক্লুশনটা কি? A is greater than C, তাই তো ম্যাথমেটিক্স এর কনক্লুশন হবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। এবার ডিনাই করো A is greater than C, এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। তুমি প্রেমিস গুলো মেনে নিলে তাহলে কন্ট্রাডিকশন আসবে। তুমি অ্যাজ সাচ প্রেমিস গুলো মেনে নিলে কন্ট্রাডিকশনটা থাকবে না, প্রেমিস গুলো না মেনে থাকবে? নিলে কন্ট্রাডিকশন হবে, ডিনায়ালে কন্ট্রাডিকশন হ্যাঁ হবে। তুমি অ্যাজ সাচ A is greater than C, এটাকে ডিনাই করো, জাস্ট একটা জাজমেন্ট হিসেবে ডিনাই করো, হুম, এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন আছে? না এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। কিন্তু তুমি যদি এটা মেনে নাও A is greater than B, B is greater than C, তাহলে ওই ডিনায়ালটার মধ্যে কন্ট্রাডিকশন আসবে। আচ্ছা অ্যাজ সাচ ওটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। হুম এই জন্য বলা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল জাজমেন্ট গুলোর ক্ষেত্রে এরকম কোন জাজমেন্টকে অ্যাজ সাচ ডিনাই করলে কোনো কন্ট্রাডিকশন আসে না, কিন্তু তুমি আগে কিছু মেনে রেখেছো, তার প্রেক্ষিতে কন্ট্রাডিকশনটা আসে।
তাহলে কনসেপচুয়াল ইনক্লুশনের ক্ষেত্রে ইনক্লুশনটাকে ডিনাই করলে ম্যাথামেটিক্সে অ্যাজ সাচ কোনো মানে কন্ট্রাডিকশন আসে না। আগে যেটা মেনে রেখেছো সেটা এখন মেনে রেখেছো কিভাবে? ডাইরেক্টলি বোঝা যায়? ডাইরেক্টলি বোঝা যায় না। যেমন ধরো কান্ট বলবেন, কান্টের কাছে 7+5 = 12 ডিনাই করো অ্যাজ সাচ, আমাদের যেন মনে হয় এটা একটা কন্ট্রাডিক্টরি। কান্ট বলবেন এটা অ্যাজ সাচ কন্ট্রাডিক্টরি না। এবার পরের পয়েন্টে আসি কেন নয় সেটা বলবার জন্য। স্যার স্যার একটা কথা ছিল, বলছি স্যার তাহলে পিওর লজিকের ক্ষেত্রেও কি একই বিষয়? না, একই বিষয় নয়। পিওর লজিকের ক্ষেত্রে একই বিষয় নয়, কারণ পিওর লজিকের ক্ষেত্রে কান্ট এই মডার্ন লজিকের কথা জানেন না, জানতেন না, মানে ফ্রেগিয়ান লজিকের ক্ষেত্রে তার কথাটা ভুলে যাও। কারণ ফ্রেগিয়ান লজিককে তো অনেকেই ম্যাথামেটিক্স আর লজিককে এক করে দেখেন। কাজেই ফ্রেগিয়ান লজিকের ক্ষেত্রে কান্টের কথা বলতে গেলে যে জায়গাটা গিয়ে পৌঁছাবে যে ফ্রেগের লজিকটা কান্ট ম্যাথামেটিক্স এর মতন করি, তাহলে দেখতে হবে কান্টকে। যদি কান্টের কথা বলি, কান্ট তো ফ্রেগের লজিক জানতেন না, তখনও আসেনি, কিন্তু তাকে ম্যাথামেটিক্স এর মতন করেই দেখতে হবে, এটা হচ্ছে নিষ্কর্ষ। কিন্তু ট্র্যাডিশনাল লজিককে উনি কিন্তু অন্যভাবে দেখেছেন। কেন দেখেছেন এক্ষুনি সেই পয়েন্টে আসছি। দেখো, একরকমের আছে এম্পিরিক্যাল সার্টেনটি আমরা পাই কিছু কিছু বিষয়ে, এম্পিরিক্যাল সার্টেনটি পাই, সেটা একরকমের ইউনিভার্সালিটিও দেয়। এম্পিরিক্যাল নেসেসিটি পাই, একরকমের ইউনিভার্সালিটিও দেয়। যেমন গাছের থেকে ফল পড়লে নিচে পড়বে, একরকম নেসেসিটি দেয়, ইউনিভার্সালিটি দেয়। কিন্তু সব জায়গায় তা হয় না। তুমি মহাকাশে গিয়ে কিছু ছেড়ে দাও, সেটা নিচে পড়বে না, সেখানে ওপর নিচ বলে কিছু নেই, সেখানে ওপর নিচ বলে কিছু হয় না। পৃথিবীর পৃষ্ঠেই ওপর নিচ কথাটা মানে দাঁড়ায়, ঊর্ধ্ব অধ এ সমস্ত কথা দাঁড়ায়। মহাবিশ্বে তো এ সমস্ত কথার মানে হয় না। উপরে চাঁদ তারা আছে, এখনো চাঁদ, উপরে কি চন্দ্র সূর্য বেঁচে আছে, এই সমস্ত যে আগেকার সিনেমায় শুনতে, তো সেরকম মহাবিশ্বে তো আর চন্দ্র সূর্য উপরে নেই, তারা আছে এখন। তো তাহলে এই যে ওপর থেকে পড়লে নিচে পড়বে, এটা একটা ইউনিভার্সালিটি আছে, নেসেসিটি আছে, পড়বেই, কেউ ঠেকাতে পারবে না। এইটার এই নেসেসিটিটাও একটা কিন্তু স্ট্রিক্ট নয়, এই নেসেসিটিটাও একটু রিলেটিভলি ইউনিভার্সাল, মানে ইউনিভার্সাল কিন্তু স্ট্রিক্ট ইউনিভার্সালিটি তার মধ্যে নেই। এই এম্পিরিক্যাল ইউনিভার্সালিটি গুলোর মধ্যে স্ট্রিক্ট ইউনিভার্সালিটি নেই, কারণ যেমন বললাম মহাবিশ্বে গিয়ে তার নিচে পড়বে কথাটা খাটবে না, এখানেই খাটবে। কাজেই এখানে একরকমের ইউনিভার্সালিটি পাচ্ছ, নেসেসিটিও পাচ্ছ, কিন্তু ম্যাথমেটিক্সে যে নেসেসিটি পাচ্ছ, এম্পিরিক্যাল যে নেসেসিটি, সেটা আপনারাই নয়। কিন্তু ম্যাথমেটিক্সে যে নেসেসিটি পাচ্ছ সেটা আপনারাই পাচ্ছ। কি করে পাচ্ছ? তাহলে সেটা অ্যানালিটিক নয়, অথচ আপনারাই। কিন্তু নেসেসিটিটা আসছে কোথা থেকে? আপনারা হলে তো নেসেসারি হতে হবে, কারণ তুমি ওই কনসেপ্টের মধ্যে আরো কিছু ভেবে রেখেছো, জাস্ট কনসেপ্টটা ভাবনি। একটা উনি এক্সাম্পল দিচ্ছেন যে দেখো, চেঞ্জ, অল্টারেশন, কনসেপ্টটা কিন্তু আছে, কনসেপ্টটা এম্পিরিক্যাল।
এভরি চেঞ্জ হ্যাজ ইটস কজ। চেঞ্জ কনসেপ্টটা এম্পিরিক্যাল কনসেপ্ট, আমরা এম্পিরিক্যালি বুঝি যে চেঞ্জ বুঝেছি যে চেঞ্জ, পুরো একটা ম্যাথমেটিক্যাল ওয়ার্ল্ডে থাকলে আমরা চেঞ্জ বুঝতে পারতাম না, আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে তাই আমরা চেঞ্জ বুঝতে পেরেছি। কিন্তু এই চেঞ্জ, তার মধ্যে চেঞ্জের কনসেপ্টের মধ্যে কিছু কিছু জিনিস ঢুকে রয়েছে। একদম চেঞ্জের কনসেপ্টটা বুঝলেই আমরা বুঝি চেঞ্জ মানে কোনো টাইমে হবে, তাহলে এটা অ্যানালিটিক। চেঞ্জ মাস্ট বি ইন টাইম, এটা অ্যানালিটিক। কনসেপ্টের মধ্যেই, কনসেপ্টটা বুঝলেই বোঝা যায়। চেঞ্জ মাস্ট বি এক্সটেন্ডেড ইন টাইম, মানে কোনো একটা টাইম এর প্যাসেজে কোনো একটা পয়েন্টে হবে চেঞ্জটা। চেঞ্জ ইজ অ্যান ইভেন্ট, এটাও বুঝি। চেঞ্জ একটা ঘটনা, এটা ঘটে। টেবিলের মতো নয়, টেবিলটাকে চেঞ্জ বলা যায় না, টেবিলটা বস্তু, বস্তু আর ঘটনা আলাদা। টেবিলটা বস্তু, চেঞ্জটা ঘটনা। তাহলে এগুলো চেঞ্জের কনসেপ্টের মধ্যেই রয়েছে, এগুলো অ্যানালিটিক। চেঞ্জ ইজ অ্যান ইভেন্ট, চেঞ্জ মাস্ট অকার ইন টাইম, এগুলো সবই অ্যানালিটিক। কিন্তু এভরি চেঞ্জ হ্যাজ ইটস কজ, চেঞ্জের মধ্যে কিন্তু কজের ধারণাটা নেই। কজের ধারণাটা বাইরে, চেঞ্জের ধারণার বাইরে। অথচ আমরা যখন চেঞ্জকে ভাবি তখনই তার সঙ্গে একটা কজ আছে এটা ভাবি। তাহলে চেঞ্জের ভাবনার সঙ্গে এটা জুড়ে রয়েছে আমাদের ভাবনা, তাই এটা সিনথেটিক, এটা অ্যাম্প্লিয়েটিভ, এটা আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে, সেই জন্য এটা সিনথেটিক। এটা অ্যানালিটিক নয়। হ্যাঁ, এবার তোমাদের আগের প্রশ্নের উত্তর হলো নাকি আরো আরো প্রশ্ন আছে, বলো। স্যার ঠিক আছে। আচ্ছা, এগো চলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কান্ট কেন এই জাজমেন্ট গুলোকে সিনথেটিক আপ্রায়রাই বলছেন। এখন এবার বৃহত্তর প্রশ্নটা ওঠে, যেটা জেনারেল প্রবলেম অফ সেকশন 6 ইন্ট্রোডাকশন বি, জেনারেল প্রবলেম অফ পিওর রিজন। পিওর রিজন নিয়ে যে প্রবলেম তুলছেন, জেনারেল প্রবলেমটা কি? এইটাই প্রবলেম। এই যে জাজমেন্ট হয় আমাদের বলা হলো সিনথেটিক আপ্রায়রাই, এখন প্রশ্ন হচ্ছে এটা কি করে হয়। এটার সঙ্গে রিলেটেড প্রশ্ন হচ্ছে হাউ ইজ পিওর ম্যাথমেটিক্স পসিবল, বোঝাই যাচ্ছে ওটাকে ভাঙছেন প্রশ্নটাকে। হাউ ইজ পিওর ন্যাচারাল সায়েন্স পসিবল, হাউ ইজ মেটাফিজিক্স অ্যাজ এ ন্যাচারাল প্রিডিসপোজিশন পসিবল, তারপরে উনি বলবেন হাউ ইজ মেটাফিজিক্স অ্যাজ এ সায়েন্স পসিবল। মেটাফিজিক্সকে প্রিডিসপোজিশন বলার মানেটা বুঝতে পারছো, যে আমরা, দেখো আমরা সবাই, মানুষের একটা স্বভাব, চিরদিনের স্বভাব, সেই প্রাচীন কাল থেকে চলে এসছে। এই প্রশ্নটা করা
যে জগতের উৎস কি, জগতের মূল কারণ কি, ওই কেন আকাশে বিদ্যুৎ চমকায়, কেন তুফান হয়, ঝড় হয়, ইত্যাদির কারণ কি, এই সমস্ত প্রশ্ন মানুষ চিরজীবন করে এসেছে এবং একরকম উত্তর দিয়ে এসছে নিজের মতো করে। তাই বলা হয় যে মানুষের একটা প্রবণতাই আছে এই সমস্ত প্রশ্ন তোলার। মানুষ সবসময় এই সমস্ত প্রশ্ন তুলতে চায় যে কেন এসব হয়, এবং এইসব প্রশ্ন তুলতে তুলতে মানুষ কিছু উত্তরও পেয়েছে, সেগুলো তোমরা জানো, মানে উত্তর দিয়েছে, নিজের ভেতর থেকে খুঁজে বের করেছে। সেটাকেই মেটাফিজিক্স বলা হয়। তাহলে কি জগতের মূল একটা কারণ কি আছে যাকে ঈশ্বর বলবো? ঝড় বৃষ্টি কি তিনিই ঘটান? বিদ্যুৎ চমকানো কি তিনিই করেন? মানুষ নেচার গডের সব কনসেপ্ট নিয়ে এসছে। ওই বজ্রের দেবতা ইন্দ্র, বায়ুর দেবতা বরুণ, এরকম ভাবে নিয়ে এসছে। কিংবা কেউ ভেবেছে যে একজনই সব করছে, এত ডিপার্টমেন্টে এত মিনিস্টার না রেখে একটাই মিনিস্টার দিয়ে সব চলবে, এটাও কেউ কেউ ভেবেছে। হ্যালো, হ্যাঁ, কিন্তু সবাই তার তার মতো করে ভাবলেও সবাই কিন্তু যেটা করছে সেটা হচ্ছে রিলিজিয়ন করছে, কিন্তু তার বেসিসটা হচ্ছে মেটাফিজিক্স, যে জগতের মূল কারণ কি, মানুষের মূল সত্তা কি। বেশিরভাগই ভেবেছে যে মানুষের একটা মূল সত্তা আছে, যে মানুষ মরে গেলেও থাকবে কিছু একটা, তার একটা কিছু থেকে যাবে। তারা নাম দিয়েছে সোল, আত্মা, সেলফ, এইসব নাম দিয়েছে। তাহলে মানুষের একটা ন্যাচারাল ডিসপোজিশন, স্বাভাবিক প্রবণতা হচ্ছে মেটাফিজিক্স করার। এই কথাটা বলে থেমে থাকলে এইটুকু হতো সাইকোলজি, এটা সবাই মানে, এটা সবাই মানেন, আমরা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করি। যারা ঈশ্বর মানেন তারাও মানেন, যারা ঈশ্বর মানেন না তারাও মানেন যে এটা আমরা অন্তত এই নিয়ে চিন্তা করি। মানি না বলতে গেলেও তো চিন্তা করতে হয়, তাহলে আমরা এই সমস্ত নিয়ে চিন্তা করি। এটা ন্যাচারাল ডিসপোজিশন। এইটুকু বললে কান্ট কিন্তু সাইকোলজিস্ট হয়ে যেতেন, যেটা কান্ট হতে চাইছেন। তাহলে কান্টের কাছে মেটাফিজিক্যাল প্রশ্নটা একটা অন্য ধরনের প্রশ্ন, সেটা আপ্রায়োরাই বিষয় সংক্রান্ত প্রশ্ন, আপ্রায়োরাই চিন্তা সংক্রান্ত প্রশ্ন। কারণ শুরুর দিকেই বলেছেন যে মেটাফিজিক্সের জাজমেন্ট গুলো সবই আপ্রায়োরাই, সিনথেটিক আপ্রায়োরাই। সে নিয়ে আমরা আলোচনা করেছি, আর এখন আলোচনা করব না, এবার প্রসঙ্গান্তরে যাচ্ছি। এইখানে তোমাদের যদি কিছু কারোর প্রশ্ন থাকে বলো, না হলে আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। কান্ট এই ক্রিটিক অফ পিওর রিজন বলে যে সায়েন্সটা তৈরি করছেন, তার ডিভিশন গুলো বলেছেন। ডিভিশন গুলো আমি আর সময় নষ্ট করে বিস্তৃতভাবে বলছি না, কারণ এটা তো বইটা দেখলেই তুমি, তার সূচিপত্রটা দেখলেই তোমার ধারণা হয়ে যাবে যে এখানে ডিভিশন গুলো কি। আর সেই ডিভিশন গুলো দেখিয়ে সঙ্গে সঙ্গে কিছু বোঝা যায় না। আমরা একটু যখন ব্যাখ্যা করবো, প্রথমে একটু করেছিলাম, আবার যখন করব তখন ডিভিশন গুলো বোঝা যাবে।
এবার আমরা বইটাতে ঢুকে পড়ি। আমরা এতগুলো লেকচার ধরে শুধুমাত্র প্রিফেস আর ইন্ট্রোডাকশন পড়েছি, তাতে আরো অনেক বিষয় আলোচনার আছে, কিন্তু সব আলোচনা তো এখানে হতে পারে না, মানে একটা সিরিজ অফ লেকচার হতে পারে না, অনেক প্রসঙ্গ এসে যায়। একটা প্রসঙ্গ বলি, ওই অ্যানালিটিক সিনথেটিক প্রসঙ্গে, যেহেতু আমি প্রমিস করেছিলাম বলবো, দেখো এই আপ্রায়োরাই প্রসঙ্গে কান্ট দুটো জায়গা করছেন। আপ্রায়োরে কি হবে, যেটা এক্সপিরিয়েন্স ছাড়া আমার জ্ঞান হয়, সেটাই আপ্রায়োরে। কিন্তু ক্রাইটেরিয়ান দিচ্ছেন কি ক্রাইটেরিয়ান নয়, ক্রাইটেরিয়া, যেহেতু দুটো, তিনি কি দিচ্ছেন, যে স্ট্রিক্ট ইউনিভার্সালিটি আর নেসেসিটি। তাহলে দু হাতে দুটো জিনিস পেলাম আপ্রায়োরকে ক্যারেক্টারাইজ করার। একদিকে হচ্ছে যে সেটা প্রায়র টু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা পূর্ব। দ্বিতীয় দিকে হচ্ছে সেটা কঠোরভাবে, দৃঢ়ভাবে সার্বিক এবং আবশ্যিক। এই দুটো দেখো, অনেকে আপত্তি করে বলেছেন, যেমন ক্রিটকি আপত্তি করে বলেছেন, এই দুটো দু জাতীয় বিষয়। একটা হচ্ছে এপিস্টেমিক মানদণ্ড, আমি অভিজ্ঞতা দিয়ে জানতে পারি কি পারি না। আরেকটা হচ্ছে মেটাফিজিক্যাল। নেসেসিটি, ইউনিভার্সালিটি, এগুলো মেটাফিজিক্যাল বিষয়। জগতে বিষয়গুলো কেমন আছে, এই দুটো সবসময় একসঙ্গে যায় না। মানে কান্টের কাছে কি, যেটা মানে স্ট্রিক্টলি নেসেসারি হবে, স্ট্রিক্টলি ইউনিভার্সাল আর নেসেসারি হবে, সেটাই আপ্রায়োরাই হবে। কিন্তু এটা সবসময় হয় না। স্ট্রিক্টলি ইউনিভার্সাল আর নেসেসারি হলেও সেটা আপোস্টেরিয়র হতে পারে। সহজ এক্সাম্পল বলি, কঠিন এক্সাম্পল বিজ্ঞান নিয়ে যে আলোচনা হয়েছে সেটা নিয়ে আমি যাচ্ছি না, সহজ এক্সাম্পল। ধরো একটা জটিল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, বড় বিশাল একটা গুণ, দুটো বিশাল সংখ্যার গুণ, এটা স্ট্রিক্টলি ইউনিভার্সাল এন্ড নেসেসারি, যাই ফল রেজাল্ট যাই আসুক, একটাই আসবে, অন্য কিছু হবে না। কিন্তু এটাকে আমি এম্পিরিক্যালিও জানতে পারি, অনেক ক্ষেত্রে তাই জানি। কত বড় গুণ হলে তোমরা সঙ্গে সঙ্গে ক্যালকুলেটর বের করো, ইভেন ছোটখাটো গুণেও, 10 পয়সা 20 পয়সার গুণেও তোমরা ক্যালকুলেটর বের করো। কিন্তু ওরকম যদি গুণ আসে, তাহলে তোমরা ক্যালকুলেটর বের করো। এখন ক্যালকুলেটর থেকে উত্তরটা জানা, এটা আপ্রায়োরাই জানা নয়, এটা এম্পিরিক্যালি জানা। এটা অনেকটা টেস্টিমোনিয়াল নলেজের মতো, কারোর কাছ থেকে শুনে শুনে জানা। ধরো একই ঘটনাটা হতো যে, তোমরা শকুন্তলা দেবীর নাম শুনেছো। শকুন্তলা দেবী একটা অন্য কেস, সেটা ছেড়ে দিই। একজন বড় ম্যাথমেটিশিয়ান, তার কাছে গিয়ে আমি একটা জটিল ম্যাথমেটিক্স এর প্রবলেমের
উত্তরটা জেনে নিলাম। ম্যাথমেটিশিয়ান তো জেনেছেন আপ্রায়োরাই মেথডে, তার একটা মেথড আছে, তিনি জেনেছেন। আমি কিভাবে জানলাম? আমি তো এমপিরিক্যালি জানলাম, অর্থাৎ শুনে শুনে জানলাম। আমার জানার বিষয়ের যে ভিত্তিটা, সেটা ডিডাকশন নয়, সেটা হচ্ছে ম্যাথমেটিশিয়ানের ওপর আস্থা যে উনি ভুল বলবেন। আমরা এরকম অনেক সময় করি, বিভিন্ন ক্ষেত্রে করি, ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও করি। আমরা কারোর কাছ থেকে উত্তরটা জেনে নিই এবং বিশ্বাস করি উনি ভুল বলবেন না, উনি এই বিষয়ে বিশেষজ্ঞ, উনি ভুল বলবেন না। তাহলে দেখো, আমি একটা নেসেসারি জাজমেন্ট, একটা স্ট্রিক্টলি ইউনিভার্সাল জাজমেন্টের উত্তরটা, জাজমেন্টটাকে জানতে পারি অনেক সময় এমপিরিক্যালি। কাজেই আপ্রায়োরাই হওয়া আর নেসেসারি হওয়া দুটো এক জিনিস নয়, এ কথা অনেকে বলবেন। আপ্রায়োরাই হওয়া আর স্ট্রিক্ট ইউনিভার্সাল হওয়া দুটো এক জিনিস নয়। তাহলে এমন জাজমেন্ট আমি পেতে পারি যেটা স্ট্রিক্টলি ইউনিভার্সাল অ্যান্ড নেসেসারি, বাট আপোস্টেরিয়রাই। আপোস্টেরিয়রাই নেসেসারি জাজমেন্ট হতে পারে, এটা অনেকেই ক্লেম করেন। নেসেসারি আপোস্টেরিয়রাই, এটা একটা জাস্ট পয়েন্ট বললাম, কারণ এই পয়েন্টটা তুলেছিলাম আমি। এবার আমরা প্রথম সেকশন, যেটা ট্রান্সেন্ডেন্টাল ডকট্রিন অফ এলিমেন্টস। কান্টের বইয়ের দু রকমের ট্রান্সেন্ডেন্টাল ডকট্রিন আছে। ট্রান্সেন্ডেন্টাল ডকট্রিন অফ এলিমেন্টস, ট্রান্সেন্ডেন্টাল লজিকের মধ্যে দু রকমের ডকট্রিন আছে। দু রকমের জিনিস নিয়ে আলোচনা করছেন কান্ট ট্রান্সেন্ডেন্টাল লজিকের মধ্যে। একরকম হচ্ছে এলিমেন্টস নিয়ে আলোচনা করছেন, আরেক রকম হচ্ছে প্রিন্সিপালস নিয়ে আলোচনা করছেন। এলিমেন্টস আর প্রিন্সিপালস এর মধ্যে একটু পার্থক্য করতে হবে। এলিমেন্টস গুলো হচ্ছে ডটের মতন, ডট, নুক্তা, বিন্দু, কনসেপ্টস। জাজমেন্টস গুলো কিন্তু অন্যরকম, প্রিন্সিপালস গুলো অন্যরকম। প্রিন্সিপালস গুলো হচ্ছে নুক্তা গুলোকে জুড়লে প্রিন্সিপালস হয়, দুটো নুক্তাকে জুড়লে একটা প্রিন্সিপাল পেল। ওয়ার্ড আর সেন্টেন্সের মধ্যে যে পার্থক্য, এলিমেন্ট আর প্রিন্সিপালের মধ্যে সিমিলার পার্থক্য। দুটোরই ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিসিস হবে। এই 1 মিনিট।
এখন দেখো ট্রান্সেন্ডেন্টাল ডকট্রিন অফ এলিমেন্টস এর মধ্যে প্রথম পার্টটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক। আর সেকেন্ড পার্ট হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল লজিক। তাহলে কি কি এলিমেন্ট আছে? তার মধ্যে এস্থেটিক আছে একটা কিছু, আর হচ্ছে লজিক। তারপরে হচ্ছে ওই যেটা বললাম যে প্রিন্সিপালস নিয়ে আলোচনা, অ্যানালিটিক অফ প্রিন্সিপালস। তারপরের পার্টটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেক্টিক, এটা পরের পার্ট। ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেক্টিক প্রথম পার্টে, যেটা ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক, কান্ট যেটা নিয়ে আলোচনা করছেন সেটা হচ্ছে, আচ্ছা তার আগে একটু বলে নিই। কান্ট রিজনকে ফালা ফালা করে কেটেছেন। কেটেছেন মানে ভাগ করে দিয়েছেন তাই নয়, রিজনের কাজগুলোকে ভাগ করে দিয়েছেন। রিজনের কিছু ধরনের কাজকে একটা গ্রুপের মধ্যে রেখেছেন, রিজনের কিছু কাজকে আরেকটা গ্রুপের মধ্যে রেখেছেন। যেমন ধরো একটা মানুষ সারাদিনে যা কাজ করে তার কাজগুলোকে আমি ভাগ করতে পারি, এরকম ভাবে ভাগ করতে পারি যে একটা গ্রুপের মধ্যে রাখলাম সে যা পড়াশোনা জাতীয় কাজ করে, সেটা যেমন বই পড়ে, খবরের কাগজ পড়ে ইত্যাদি, চিঠি লেখে, এই ইত্যাদি গুলোকে একটা গ্রুপের মধ্যে রাখলাম। আরেকটা গ্রুপে রাখলাম সে যা নিজের দৈনন্দিন যেটা কাজ করে, যে স্নান করা, খাওয়া ইত্যাদি, তো এগুলো একটা গ্রুপের মধ্যে রাখলাম। আরেকটা গ্রুপের মধ্যে রাখলাম সে অর্থকারী যে কাজ করে, সে চাষ করে কি পড়ায় কি কিছু করে, তো সেগুলো রাখলাম। এরকম মানুষের কাজকে যেমন বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া যায়, তেমনি কান্ট রিজনের কাজগুলোকেও বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছেন। রিজনের কাজ হচ্ছে একটা এক্সপিরিয়েন্স বা ডাইরেক্ট অ্যাওয়ারনেস। এই কাজটা করে যখন রিজন, সেই রিজনের সেই অংশটাকে বলা হয় সেন্সিবিলিটি। এটা রিজনেরই একটা পার্ট, রিজনে এক ধরনের এমপ্লয়মেন্ট, সেন্সিবিলিটি। রিজন যখন অভিজ্ঞতা সংগ্রহ করে, আবার রিজনের আরেকটা কাজ চিন্তা করা, থট, চিন্তা করা। বা বোঝা, চিন্তা করার থেকেও, চিন্তা করার কথাটা কান্ট নিজেই ইউজ করেছে। বোঝে, চিন্তা করে, সেটাকে উনি নাম দিয়েছেন আন্ডারস্ট্যান্ডিং, ধীশক্তি। আবার রিজন অনেক সময় ডিডাকশন করে, অনুমান করে। সেটার নাম দিয়েছে, সেটাকে আবার রিজন বলেছেন। তাহলে তিনটে ভাগে প্রথমত ভাগ করেছেন, আরো আছে আমি বলবো পরে। তিনটে ভাগে ভাগ করেছেন। রিজন অনুমান করে, চিন্তা করার অনুমান করার মধ্যে পার্থক্য কি হলো? চিন্তা আর অনুমান ঘোরতর পার্থক্য আছে। কান্ট যে চিন্তার কথা বলছেন,
সেই চিন্তাটা স্বতঃস্ফূর্ত চিন্তা। যেমন ধরো আমি তোমায় বাঘের কথা বললাম, রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বললাম, তোমার স্বতঃস্ফূর্ত চিন্তা হবে সেই ডোরাকাটা ওই প্রাণীটা। বাঘ নামটা শুনলেই তোমার আর কিছুর নাম মনে আসবে না, ওই ডোরাকাটা প্রাণীটার নামই মনে আসবে। এটা স্বতঃস্ফূর্ত, মনে আসতে বাধ্য। আমি তোমার একজন বন্ধুর নাম বললাম, তোমার তার কথা মনে আসতে বাধ্য, এটা স্বতঃস্ফূর্ত। তুমি সঙ্গে সঙ্গে অন্যের নাম মনে করছো, এরকমটা হয় না। আমি তোমায় টেবিল বললাম, তোমার একটা শক্ত বস্তুর কথা মনে আসতেই বাধ্য। এটা চিন্তা। এখন কান্টের মতে চিন্তাটা স্বতঃস্ফূর্ত, ওটা ওরকম হবেই। কিন্তু অনুমান, অনুমান যে কোনো দিকে যেতে পারে। আমি বললাম আজকে ঘোড়ায় চড়ে এসেছি, কথাটার তুমি অনেক মানে অনুমান করে নিতে পারো, যে সাদা ঘোড়ায় চেপে এসেছি, কালো ঘোড়ায় চেপে এসেছি, ব্রাউন হর্স চেপে এসেছি, কিংবা আমি রাজপুত্র ভাবছি নিজেকে পক্ষীরাজ ঘোড়ায় চেপে এসেছি। তুমি অনেক অর্থ করতে পারো, এটা অনুমান। কাজেই থট, এই থটের যে ফ্যাকাল্টিটা সেটাকে কান্ট বলেছেন আন্ডারস্ট্যান্ডিং, আর যেটা আমরা অনুমান করি, কল্পনা করি, সেই ফ্যাকাল্টিটাকে বলেছেন রিজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি রিজন কথাটার এখানে আরেকটা অর্থ পেলাম। একটা হচ্ছে ক্রিটিক অফ পিওর রিজন, মানুষ যা চিন্তা করে, ভাবনা করে, যা কিছু মনের ভেতর আছে সব নিয়ে ক্রিটিক অফ পিওর রিজন। অর্থাৎ পিওর কেন? যেহেতু তার পূর্বত সিদ্ধ, এই মানুষের মনের ভেতর পূর্বত সিদ্ধ যে যে আমাদের জ্ঞান রাজ্যের পূর্বত সিদ্ধ উপাদান, এটা নিয়ে আলোচনাটাই হচ্ছে ক্রিটিক অফ পিওর রিজন। এখানে রিজন মানে হচ্ছে জ্ঞানের পুরো রাজ্য, জ্ঞানের রাজ্যটা রিজন। কিন্তু এই পরের বার যখন রিজন কথাটা বললাম, যেটা অনুমান করে, ইত্যাদি করে, কল্পনা করে, সেই রিজনটা, সেই রিজনটা কিন্তু একটু সংক্ষিপ্ত অর্থে, সবকিছু নয়। দেখো পিওর রিজনের মধ্যে সেন্সিবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং, রিজন সব পড়ে যায়। তাহলে এই রিজন, রিজন টু বলি, এটাকে নাম দিই রিজন টু। এই রিজন টুটা কিন্তু ওই রিজন ওয়ানেরই একটা অংশ, ওই পিওর রিজনেরই একটা অংশ, পিওর রিজনেরই একটা এমপ্লয়মেন্ট এই রিজন টু, অন্য কিছু নয়। এখন যখন ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক আমরা আলোচনা করছি, ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক কিন্তু ওই ফ্যাকাল্টিটা নিয়ে আলোচনা করে, যে ফ্যাকাল্টিটার নাম হচ্ছে সেন্সিবিলিটি, ইন্দ্রিয় শক্তি। অর্থাৎ আমরা যা যা, যে যে বস্তু বা বিষয় ডাইরেক্টলি জানি, কান্ট বলছেন বিষয়ের সঙ্গে আমাদের ডাইরেক্ট সংযোগ হওয়ার আর কোনো, মানে সরাসরি সংযোগ হওয়ার আর কোনো দ্বিতীয় উপায় নেই, ওই একটাই হচ্ছে সেন্সিবিলিটি। তাহলে কি কি গেল, বাদ গেল? র্যাশনালিস্টরা যে ইনটুইশনের কথা বলেন, সেই ইনটুইশন বাদ গেল। আমার কোনো ধর্মীয় অভিজ্ঞতা, অতিপ্রাকৃত অভিজ্ঞতা,
সব বাদ চলে গেল, ওসব হবে না, ওগুলো হয় না। আমি চিন্তা করতে পারি, কল্পনা করতে পারি, ধরে নিতে পারি, কিন্তু ওখানে জ্ঞান হবে না। এইগুলো সব বাদ চলে গেল। তাহলে আমার বস্তুর সঙ্গে সরাসরি যোগাযোগ করবার একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে সেন্সিবিলিটি। সেন্সিবিলিটির পথে আমি গল্পটা একটু এগিয়ে নিই, তারপরে তোমাদের আর ভেতরে গিয়ে বলবো। সেন্সিবিলিটির পথে বস্তু আমার মনের সামনে এসে আঘাত করে। পুরোটাই উপমা যে কথাগুলো বলছি, কিন্তু ওইভাবে বুঝে নাও। বস্তুগুলো যেন ওই পথে এসে, একটা রাস্তা খোলা আছে, ওই পথে এসে আমার মনের দরজায় করাঘাত করে। দরজাটা খুলে যায়, খুলে গেলে পরে সেইখানে তার দুটো মানে ফর্ম আছে সেন্সিবিলিটি, স্পেস আর টাইম। তার ভেতর দিয়েই তাদের আসতে হবে। তাহলে স্পেস আর টাইমের মধ্যে দিয়ে তাদের যদি আসতে হয়, সেরকমই হবে। সেটা স্পেস টাইমের আকারেই আকারিত হবে। ধরো ওই আগেকার দিনে রাজাদের যে দুর্গ ছিল, দুর্গের বাইরে পরিখা কাটা থাকতো। পরিখা বোঝো? পরিখা হচ্ছে একটা জলাশয়, জলের খাল, চারদিক দিয়ে কাটা থাকতো, যাতে সচরাচর বহু সংখ্যক সৈনিক একসাথে, মানে কি বলবো, বিদেশি সৈনিক একসাথে এসে আক্রমণ না করে দিতে পারে। তার মধ্যে অনেক সময় কুমির ছাড়াও থাকতো। যাই হোক, ছাড়া থাকতো বা থাকতো না, আমাদের কুমিরের গল্পে গিয়ে কাজ নেই, কিন্তু এই পরিখা কাটা থাকতো। এখন ধরো কেউ রাজবাড়িতে আসবে, পরিখার উপর দিয়ে কোনো ব্রিজ নেই, তখন তাকে কি করতে হবে? তাকে জলে সাঁতার কেটেই আসতে হবে, আর তো কোনো রাস্তা নেই রাজবাড়িতে ঢুকতে গেলে, কারণ ওটা রাজবাড়ির ওই স্ট্রাকচারটাই ওরকম, তার বাইরে পরীক্ষা। তাহলে সে যখন রাজবাড়িতে রাজার দুর্গে ঢুকবে, তখন তার বস্ত্র ভিজে থাকবে, আর কোনো রাস্তা নেই। কিন্তু আসলে সে ভিজে নয়, তার বস্ত্রটা ভিজে ওই রাজপ্রাসাদের ওই রাজার দুর্গের ওই আকারের কারণে, ওই স্ট্রাকচারের কারণে। সেন্সিবিলিটির ক্ষেত্রেও তাই হয়। তার ভেতরে যা কিছু আসবে, সেটা স্পেস আর টাইমের মধ্যে দিয়ে আসবে, আর কোনো রাস্তা নেই। এই জন্য কান্ট বলছেন, এই স্পেস আর টাইম হচ্ছে দুটো ফর্ম অফ সেন্সিবিলিটি। In whatever way and through whatever means a cognition may relate to objects, that through which it relates immediately to them, and at which all thought as a means is directed as an end, is intuition. এইটার নাম দিয়েছেন কান্ট ইনটুইশন। বলেছেন এই ইনটুইশন ছাড়া, এই ইনটুইশন কিন্তু র্যাশনালিস্টদের ইনটুইশন বলে ভেবো না। র্যাশনালিস্টদের ইনটুইশনটা পূর্বত সিদ্ধ, আবশ্যিকভাবে পূর্বত সিদ্ধ। কিন্তু কান্ট যে ইনটুইশনের কথা বলছেন, সেটা কখনো কখনো পূর্বত সিদ্ধ, কখনো কখনো নয়, কখনো কখনো অভিজ্ঞতা গ্রাহ্য ইনটুইশন। অর্থাৎ বস্তুর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ। বলছেন এটার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে ইনটুইশন, আর কিছু হয় না আমাদের। কাজে এর থেকে ম্যাজিক বাদ গেল। ওই কখন দেখা হয়ে গেল ভূতের সাথে, হঠাৎ হ্যান্ডশেক হলো ভূতের সাথে কিংবা ঈশ্বরের সাথে, এগুলো হবে না। আমার কোনো আপ্রায়ডাই ইনটুইশন নেই, এমন ইনটুইশন যেটা আর কারো হয় না।
আমার একটা মানে হঠাৎ দিব্য অনুভূতি হলো, এগুলো সব বাদ চলে গেল। বস্তুর সাথে আমার যোগাযোগের একটাই রাস্তা হচ্ছে ইনটুইশন। এখন এই ইনটুইশনের ফ্যাকাল্টিটার নাম হচ্ছে সেন্সিবিলিটি। সেন্সিবিলিটির থ্রুতে আমার কাছে বস্তু আসে। সেন্সিবিলিটির দুটো ফর্ম, স্পেস আর টাইম, সেই দুটো ফর্মে আকারিত হয়ে আসে। এটাকে জ্ঞান বলে না, এটা জ্ঞানের উপাদান। কারণ এই দুটো এলেই জ্ঞান সম্পূর্ণ হলো না। এইগুলো মিনিংলেস, যেগুলো আসে সেগুলো মিনিংলেস। মিনিংলেস মানে আনইম্পর্টেন্ট নয়, মিনিংলেস মানে হ্যাভিং নো মিনিং, তাদের কোনো মিনিং থাকে না। আমাদের চিন্তা বা চিন্তন, থট, তাদের উপর মিনিং অ্যাপ্লাই করে, ইচ্ছা মতো করে না। আগের কথাটা একটু মনে করিয়ে দিই, থট কিভাবে করে? অ্যাকর্ডিং টু রুলস, রুল অনুসারে করে। সেখানে কিছু রুল আছে, আপনার রুল আছে, সেই রুল অনুসারে করে, মিনিং অ্যাপ্লাই করে। কাজে এটা হ্যাফাজার্ড নয়, এটা হুইমজিক্যাল নয়, দিস ইজ অ্যাকর্ডিং টু রুলস, মিনিং অ্যাপ্লাই করাটা। সেটা কি করে? থট। থটটা কার কাজ? থটটা কাজ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর। আন্ডারস্ট্যান্ডিং আমাদের থট দেয়। আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা চিন্তা করি। কাজেই মানে বুঝতে পারি। আন্ডারস্ট্যান্ডিং আরো কাজ করে। এই কথাগুলো আরো রিপিট করব পরে এবং আরেকটু ব্যাখ্যা করব। আন্ডারস্ট্যান্ডিং কি করে? আন্ডারস্ট্যান্ডিং আমাদের যে উপাত্তগুলো আমাদের কাছে আসে, যেমন ধরো তুমি যখন একটা সিনেমা দেখছো, আমি বারবার করে এক্সাম্পলটা দিই, তুমি যখন একটা সিনেমা দেখছো, শুধু দেখছো নয়, শুনছো, কান দিয়ে শুনছো, চোখ দিয়ে দেখছো পর্দায়, কিন্তু যেটা দেখছো সেটা কিন্তু অদ্ভুত জিনিস। দেখছো মানে কতগুলো স্টিল ফটোগ্রাফ দেখছো, দ্রুত ফটোগ্রাফ গুলো সরে যাচ্ছে তোমার চোখের সামনে, 0.06 সেকেন্ডের ব্যবধানে ফটোগ্রাফ গুলো তোমার চোখের সামনে থেকে সরে যাচ্ছে, আর একটা নতুন এসে যাচ্ছে। তুমি একটা মুভি দেখছো, চলমান একটা ছবি দেখছো, কিন্তু আসলে যেটা তোমার উপাত্ত আসছে সেটা কিন্তু স্টিল ফটোগ্রাফ। কারণ ওখানে কোনো চলমান জিনিস নেই, ওখানে একটা রিল ঘুরছে, রিলের প্রত্যেকটা ফ্রেম আলাদা, প্রত্যেকটা ফ্রেমকে 0.6 সেকেন্ড তোমায় দেখিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে, তার মাঝে একটা গ্যাপও আছে, সরিয়ে নেওয়া হচ্ছে, আর একটা সাউন্ড শোনানো হচ্ছে। তুমি একটাই জিনিস দেখছো, একটা মুভি যাতে কথাও বলে, অনেক আগে বলতো টকি। তুমি সেই জিনিসটা দেখছো, তাহলে তোমার ইন্দ্রিয়ের দ্বার দিয়ে যেটা আসছে সেগুলো ডিসক্রিট কতগুলো ইনফরমেশন। আজ এটা নিয়ে তো প্রচুর রিসার্চ হয়, ইনফরমেশন টেকনোলজি, যেটাকে আরো কি করে ইমপ্রুভ করা যায়, আরো কি করে ইমপ্রুভ করা যায়, এটা নিয়ে প্রচুর চিন্তা চলছে। এবং যেটা সবচেয়ে বেশি চিন্তার বিষয়, একটু সরে গিয়ে বলছি, সেটা হচ্ছে সাউন্ড। তুমি দেখো যে আহ, আমাদের ফোনে অনেক সময় গ্লিচেস আসে, বা তুমি একটা কোনো ভিডিও দেখছো তাতে অনেক গ্লিচেস আসে, সাউন্ডটা কিরকম ক্লিক ক্লিক করে আওয়াজ করে, জড়িয়ে যায়, শোনা যায় না।
দেখো তুমি যদি পিকচারে গ্লিচেস আসে তোমার অতটা অসুবিধা হয় না, তুমি তাও ধরে নিতে পারবে পিকচারটা কি। সাউন্ডে গ্লিচেস এলে কিন্তু কিছু হবে না, সাউন্ডে গ্লিচেস এলে তুমি আর শুনতে পাবে না, লাইনটা কেটে দিয়ে বলে কেটে দিয়ে ফোন করছি। কাজে সাউন্ডটা ওই ফ্রি ফ্লো, সেটা খুব ইম্পর্টেন্ট তোমার কাছে। পিকচারের ফ্রি ফ্লোটাও ইম্পর্টেন্ট সাউন্ডের, কিন্তু তোমার কাছে যেগুলো আসে ডিসক্রিট জিনিস আছে। তুমি যে কথাগুলো, আমার যে কথাগুলো তুমি এখন শুনছো, এই যে সেন্টেন্সটা, আমার যে কথাগুলো তুমি এখন শুনছো, ইনকমপ্লিট সেন্টেন্স, কিন্তু প্রথমে কি শুনলে? আমার, শেষ হয়ে গেল যে, শেষ হয়ে গেল কথা গুলো তুমি এখন শুনছো, প্রত্যেকটা শেষ হয়ে যাওয়ার, একটা শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা বলছে। তোমার কাছে ইনফরমেশনটা কি আসছে? থ্রু ইয়োর সেন্সিবিলিটি, এই ডিসক্রিট কতগুলো জিনিস। এখন ভাবো দেখি সব মিলিয়ে তুমি একটা মানে বুঝে যাচ্ছ, কি করে হলো? যখন শেষেরটা আমি বলছি তখন তো প্রথমেরটা নেই, মাঝের গুলো নেই, শেষেরটা আছে। শেষেরটা শুনে তুমি সবটা কি করে জুড়ে মানে বের করে ফেললে? তাহলে কেউ একজন এগুলোকে জোড়ে, কে জোড়ে? এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং সবগুলোকে, তাহলে আন্ডারস্ট্যান্ডিং এর একটা কাজ হচ্ছে গ্লুইং, সবগুলোকে জোড়া, জুড়ে তার একটা মানে দেওয়া। স্যার এটা কি, স্যার একটু ইন্টারাপ্ট করছি, বলছি স্যার এটাকে কি ট্রান্সেন্ডেন্টাল অ্যাপারসেপশন বলছে? কারণ না, একদম না, একদম না। ট্রান্সেন্ডেন্টাল অ্যাপারসেপশন অন্য জিনিস। হ্যাঁ, ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন আলাদা জিনিস, আমরা পরে যাব, অনেক পরে যাব, সেটা একদম অন্য জিনিস। তো এটাকে জোড়া হচ্ছে, শুধু জোড়া হচ্ছে নয়, জুড়ে একটা মানে দেওয়া হচ্ছে। দেখো সিনেমাটার তুমি একটা মানে বোঝো, যে এই লোকটা ওই লোকটাকে চায়ের কাপ এগিয়ে দিল, মানে বেরিয়ে গেল একটা, কিন্তু আসলে ঘটনাটা সেটা ঘটেনি। তোমার কাছে যা ইনফরমেশন এসছে, ওই চায়ের কাপ হাতে নিয়ে নিয়ে কতগুলো স্টিল ছবি আর একটা সাউন্ড পাশাপাশি চলছে, সেটা কান দিয়ে শুনছো, চোখ দিয়ে দেখছো, কান দিয়ে শুনছো, যে চা খান, ইনিন চা, হ্যাঁ, এরকম শুনছো, কিন্তু সব মিলিয়ে তোমার কাছে একটা মিনিংফুল সিচুয়েশন বেরিয়ে গেল, যে চা নিন, এই সিচুয়েশনটা তোমার কাছে বেরিয়ে গেল। এটা কি করে হয়? এই মিনিংটা কি করে পেলো? তোমার সেন্সিবিলিটি তো বোকা, সেন্সিবিলিটি শুধু অ্যাকসেপ্ট করে, এটা রিসেপটিভ ফ্যাকাল্টি, রিসিভ করে শুধু, ও কোনো মানে দেয় না। কিন্তু মানে দেয় হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আমরা দুটো ফ্যাকাল্টি পেলাম, একটা হচ্ছে সেন্সিবিলিটি, যেটা রিসেপটিভ ফ্যাকাল্টি, আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যেটা মিনিং রেন্ডারিং ফ্যাকাল্টি, যেটা মানে দেয়। এর আরেকটা কাজ হচ্ছে, এটা গ্লু করে দুটো, মানে সব ডেটাগুলোকে একসাথে জোড়ে। এখন কি করে জোড়ে? তার কাছে গ্লুটা কি আছে, এই জোড়ার যে আঠাটা, আঠাটা কি, সেটা কিন্তু আলোচিত হয়েছে ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকে গিয়ে, এটা আলোচিত হয়েছে। আমাদের আগে ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক পড়তে হবে, এবং সেখানে কান্ট ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক বলছেন, মানে প্রথমত হচ্ছে এটা সেন্সিবিলিটি, তার থেকে ডেটা আসে, বাইরে থেকে আসে না ভিতর থেকে আসে, সেটা কান্ট কিছু বলছে না, ডেটা আসে, ডাইরেক্টলি আসে। হলো, এইবার বাইরে থেকে বলছেন না, সরাসরি বলছেন না, তার কারণ হচ্ছে কান্টের বাইরে বলে বলার জায়গা নেই। কান্ট তো মনেরই অ্যানালিসিস করছেন, পিওর রিজনের অ্যানালিসিস করছে, রিজনের বাইরে কি আছে তো বলার জায়গা নেই। বাইরে কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু একটা জিনিস ইজ ফর শিওর,
যে কিছু আমাদের এসে আঘাত করে, এটা আমরা বুঝতে পারি, মনে আঘাত করে। অর্থাৎ তুমি যদি তোমার সামনে তাকিয়ে থাকো, সামনের দিকে তাকিয়ে, সামনের দিকে ছাড়া পিছন দিকে কি করে তাকাবে, ঘুরে তাকাতে হবে, বা আমাদের মাথাটা আবার পেঁচার মতন পুরোটা ঘোরে না, তো পিছন দিকে তো তাকানো যায় না, যেদিকেই তাকাবে সেটা সামনের দিকই হবে। হ্যাঁ, তো যাই হোক, সামনের দিকে হবে বা পাশের দিকে হবে, একেবারে পিছন দিকে হবে না। তো সামনের দিকে তাকালে তুমি যা যা দেখতে পাচ্ছ, এখন যা দেখতে পাচ্ছ, তুমি চেষ্টা করো তো ওইগুলো ছাড়া অন্য কিছু দেখবে, ভাবতে পারবে। আমার চোখের সামনে আমার মোবাইল ফোনটা রয়েছে, আমি ভাবতে পারি নেই, কিন্তু আমি অভিজ্ঞতা করতে পারবো যে ওটা নেই, এটা সম্ভব। তাহলে কিছু জিনিস আমাদের দরজায় নক করে, এটাই কান্ট বলছেন সেন্সিবিলিটির কাজ। কিন্তু সেটা আবার আপ্রায়োরাই নয়, মানে সেটা নেসেসারি নয়, কন্টিনজেন্ট। আমি ভাবতে পারি ওটা ওখানে নাও থাকতে পারতো, কিন্তু না নেই এটা অভিজ্ঞতা করতে পারি না, তাহলে সেটা আমায় বাধ্য করে ওটা অভিজ্ঞতা করতে। দ্বিতীয় কথা, তোমার পাশে যদি একটা দুম করে সাউন্ড হয়, একটা চকলেট বোমা কেউ ফাটিয়ে দেয় তোমার জানলার বাইরে, তুমি ভাবতে পারো যে সাউন্ডটা হয়নি, কিন্তু সাউন্ডটা তুমি না শুনে, তুমি যদি বধির না হও, তাহলে তুমি না শুনে তোমার কোনো উপায় নেই। তাহলে কিছু কম্পালশন আছে, যে আমার এমন কিছু উপাত্ত আসে আমার কাছে, যেটা আমার অভিজ্ঞতায় না হয়ে পারে না, অথচ সেটা না হলেও পারত। এই জন্য কান্ট এটাকে বলেছেন এম্পিরিক্যাল, যেটা নেসেসারি নয় কিন্তু কম্পালসিভ। নেসেসারি নয় কিন্তু কম্পালসারি। আমার সেরকম অভিজ্ঞতা হতেই হবে, কিন্তু আমার সেরকম অভিজ্ঞতা না হয়ে পারে না। কিন্তু এই না হয়ে পারে না কথাটার মানে এমন নয় যে এটা না হওয়ার সম্ভাবনাও ছিল না, না হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এটা আমায় বাধ্য হই আমি ওটাকে গ্রহণ করতে। এইগুলোকে উনি এম্পিরিক্যাল বলেছেন, এই জাতীয় জিনিসগুলোকে উনি এম্পিরিক্যাল বলেছেন। তাহলে এই এম্পিরিক্যাল সেন্সিবিলিটির এম্পিরিক্যাল ডেটা কিছু আছে, আর এর পরের দিন আমরা বলবো তার কিছু আপ্রায়োরাই ডেটা আছে। আজকে এখানে শেষ করছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। স্যার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপ্রায় ফর্ম, তো সেন্সিবিলিটির আপ্রায় ফর্ম, স্পেস এন্ড টাইম, এবং এগুলো তো আপ্রায়, এবং এইগুলোর মধ্য দিয়ে যখন সেন্সিবিলিটি আসছে সেটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, সেইগুলোর মধ্যে নেসেসিটি এবং স্ট্রিক্ট ইউনিভার্সালিটি কোনোটাই থাকছে না, মানে এই জায়গাটাতে। সেন্সিবিলিটি আসে না, তার ভেতর দিয়ে ডেটা আসে। হ্যাঁ, মানে আমি মানে ডেটাগুলোকে রিসিভ করছি থ্রু স্পেস এন্ড টাইম, হুম তাই তো? হুম এবার স্পেস এন্ড টাইমটা হচ্ছে আপ্রায় বাই নেচার, এবং আপ্রায় বাই নেচার যদি হয় তার মধ্যে নেসেসিটি থাকবে, স্ট্রিক্ট ইউনিভার্সালিটি থাকবে। তাহলে হুম মানে এই যে দুটো কনসেপ্ট, মানে স্পেস এন্ড টাইম অন দ্য ওয়ান হ্যান্ড অ্যান্ড আদার, হচ্ছে যে আমি যেগুলোকে রিসিভ করছি, রিসিভিং যে এলিমেন্ট গুলো, সেই এলিমেন্ট গুলো কন্টিনজেন্ট হচ্ছে, কিন্তু এইগুলো স্পেস এন্ড টাইম হচ্ছে, তো যদি আপনারা হয় তার মধ্যে নেসেসিটি থাকবে, ইউনিভার্সালিটি থাকবে। আবার এটা অন্য একটা সেন্সে এটা তো ক্যাটাগরির মধ্যেই থাকছে স্পেস এন্ড টাইমটা, না, এই ক্যাটেগরির জায়গাটা মধ্যে থাকছে না, একদম থাকছে না। স্পেশাল থাকছে টাইপ না। ক্যাটেগরি নয়, না ক্যাটেগরি নয়, একদম ক্যাটেগরি, আচ্ছা আচ্ছা, একেবারেই নয় ক্যাটেগরি নয়। মানে এটা বারবার পড়তে গিয়ে মনে হয় যে স্পেস এন্ড টাইম তো যদি আপ্রায় হয় তার মানে নেসেসিটি এবং স্ট্রিক্ট ইউনিভার্সালিটি আছে, হ্যাঁ এবং তার মধ্যে দিয়ে যখন আমি রিসিভ করছি এলিমেন্ট গুলো মানে এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে, সেগুলো কন্টিনজেন্ট, যেহেতু সেগুলো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আসছে। হুম, তাই তো, তাতে অসুবিধাটা কোথায়? আমি ভেবেছি তাহলে এবং বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের যে এলিমেন্ট গুলো, সেগুলো স্পেস এবং টাইমের আকারে আকারিত হয়, যদি হয়ে থাকে
তার মধ্যে কি তাহলে নেসেসিটি এবং স্ট্রিক্ট ইউনিভার্সালিটি কি কোনোভাবে মার্জ বা মিঙ্গলড হয়ে যাচ্ছে না? মানে এটা মানে এই জেনারেল কান্টের কাছেই প্রশ্ন, আপনার কাছে নয় আর কি। হ্যাঁ ঠিক আছে, আমি একটা ছাঁচ দিয়ে মূর্তি মানে হুম। মূর্তি বানাচ্ছি, এটা মূর্তি বানাচ্ছি। হুম। হ্যাঁ, এখন ছাঁচটা সিমেন্টের, তার বলে মূর্তিটাও সিমেন্টের হতে হবে? না সেই কথাটাই আর কি, যে ছাঁচের যা ধর্ম সেটা কি মূর্তির ধর্ম হবে নাকি? দুটো কি একই হবে? হতে হবে মানে না, না আলাদা হবে, অবভিয়াসলি আলাদা হবে। না, অবভিয়াসলি আলাদাও হবে না, হতেই পারে আমি সিমেন্টেরই মূর্তি বানাচ্ছি, সিমেন্টেরই ছাঁচ হতে পারে এরকম। প্লাস্টার অফ হ্যাঁ হ্যাঁ প্যারিস মূর্তি বানাচ্ছি, প্লাস্টার অফ প্যারিসের ছাঁচ, সেরকম হতে পারে, কিন্তু সেটা হতেই হবে এরকম কি কোনো নিয়ম আছে? না, এবং যদি ছাঁচের আকারে আকারিত হয়, তাহলে ছাঁচের যে বেসিক ক্যারেক্টারিস্টিক্স গুলো সেটার মধ্যে কি মূর্তিটার মধ্যে থাকবে না? মানে ধরুন সিমেন্টের ছাঁচ দিয়ে মোমের মূর্তি বানাচ্ছি যখন, তাহলে সিমেন্টের মূর্তির মধ্যে যে বেসিক এলিমেন্ট রয়েছে সেটার মধ্যে কি সেটা থাকার সম্ভাবনা থাকে না? কি করে থাকবে? মানে ধরা যাক আমি সিমেন্টের এতে ছাঁচে মোমের মূর্তি হুম। বানাচ্ছি, তাহলে ওই ছাঁচের আকারটা আসবে মোমের হুম। মূর্তির মধ্যে, কিন্তু হুম। সিমেন্টের যে বেসিক ধর্ম সিমেন্টত্ব সেটা কি তার হুম। মধ্যে চলে আসবে? হ্যাঁ, সিমেন্টের তো থাকবে, ধরুন সেটা একটা থাকলো। এবার সিমেন্টত্ব কি করে আসবে তার মধ্যে? না, সিমেন্টত্ব তো সিমেন্ট থাকলো না, তার তার তারপরে যে তার যে ধরুন ফর্মটা, যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা তো গেল। তাহলে স্পেসের যে স্ট্রাকচার, তখন তখন তো যখন আমি অবজেক্ট রিসিভ করছি তখন তো সেই স্পেসটা নিয়ে নিচ্ছে, মানে সেই স্পেসের আকারেই তো আকারিত হচ্ছে। হ্যাঁ স্পেসের আকারে আকারিত হচ্ছে, তো হচ্ছে সেটা তো বলাই হচ্ছে, সেটা মানে কান্ট তো সেটা হ্যাঁ। বল, কিন্তু আর কি আসবে? আর তো কিছু আসবে না, মানে সিমেন্টের যে ধর্ম সেগুলো কি আসবে? হ্যাঁ, আমি সিমেন্ট এই জিনিসটা আমার ওই জায়গাতে একটু বুঝতে মানে মাঝে মাঝে কনফিউশন ক্রিয়েট করে, যে তাহলে ওদের মধ্যে ওই দুটো ক্যারেক্টারিস্টিক যদি থাকে, তাহলে সেই ক্যারেক্টারিস্টিক গুলো কোনোভাবে কি মানে বাহ্য জগৎ থেকে যখন আমি এলিমেন্ট গুলো নিচ্ছি, সেই এলিমেন্ট গুলোর সঙ্গে কি কোনোভাবে মিঙ্গেল হয়ে যায় কি যায় না, বা এবং এই দুটোর মধ্য দিয়েই আসতে হয় তাদের, তার বাইরে তার অন্য কোনো ওয়ে আউট নেই। মানে এক্সপিরিয়েন্সের যে বস্তু বা উপাত্ত, সেইগুলো তো ধরুন স্পেস টাইম ছাড়া আর কোনো ওয়ে নেই, এবং সেই জন্য তো উনি বলছেন এগুলোকে এমপিরিক্যালি রিয়েল বলছে, এবং ট্রান্সেন্ডেন্টালি এর কোনো এক্সিস্টেন্স নেই। হ্যাঁ, ওর ভিতর কি আসবে, তারপরে কি হলো, তাহলে প্রশ্নটা কি? না, আমার প্রশ্নটা যেটা ওই প্রশ্নটা, যে তার মধ্যে তাহলে যখন আমার তার মধ্য দিয়ে আসলো, তাহলে কি ওই গুলো কি কোনোভাবে টাচ করলো না, মানে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো নেসেসিটি বা স্টিক ইউনিভার্সালিটি, আমি মানে ওইটার মধ্যে দিয়ে গেলাম, বা ওই ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কোনোভাবে প্রভাব ফেলতে পারে না? না, নেসেসিটি স্ট্রিক্ট ইউনিভার্সালিটি তো থাকছে স্পেস এন্ড টাইমের মধ্যে, থাকছে, হ্যাঁ, তাতে নেই। থাকছে তো। আমি বলছি এবার যখন বস্তুটা তার মধ্য দিয়ে আসছে, সে কোনোভাবে কি তার ছোঁয়া লাগছে না ওই অবজেক্টটার সঙ্গে? এটাই আমার প্রশ্ন, যে নাই লাগতে পারে, যে ওটার মধ্য দিয়ে যখন যাচ্ছে ধরুন, আমি একটু সবুজ রঙে স্নান করছি, আমার মধ্যে তো একটা সবুজের আভাব তো পড়ছে। সবুজ জলে যদি স্নান করি, তাহলে আমার মধ্যে একটা সবুজ আভা তো ফুটে উঠবে। আর আমি স্পেস টাইমের মধ্য দিয়ে যদি যাই, তাহলে স্পেস টাইমের যে কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক গুলো, সেগুলো কি কোনোভাবে উম, কিছুটা পরিমাণ কি আমাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে, বা আমার মধ্যে কি তার কি বলবো, তার সংস্রব তৈরি হতে পারে? না, এই এই নদীতে আমি স্নান করলে নদীর তো বেসিক ধর্মগুলো আমি হয়ে যাই না, যেমন ধরা যাক যে নদীর বেসিক ধর্ম হচ্ছে প্রবাহমানতা, হুম। হুম। আমার হুম। মধ্যে তো প্রবাহমানতা হয় না, মানে আমি প্রবাহমান এই কথা বলার কোনো মানে হয় না, না, কথাটা না, না, হয় না, তাই না? নদীটা না, না। হুম। প্রবাহমান জলধারা, আমি জলধারা হয়ে যাই না, আমি নদীতে স্নান করলে জল মেখে যাই, কাজে দুটোর ক্ষেত্রে তো দুভাবে কাজ করে। আমি তো প্রবাহমান জলধারা, এটা কবিতায় বলা যায়, অনেক সময় আমরা কবিতায় বলি, হ্যাঁ, হুম। আমি যামিনী
কি যেন নদী হে না কি যেন সেই নানা রকম গান আছে, তো ওরকম কবিতা অনেক সময় বলা হয়। হ্যাঁ, তো সেরকম তো আমরা কখনো কখনো বলি, কিন্তু সেরকম তো মানে হয়ে যায় না সত্যি করে। আমি নদীতে আচ্ছা, কি করে হবে? না আমি এটা প্রশ্নটা আপনার কাছে না, মানে এই জায়গাটা মনে হয়েছে ওর মধ্য দিয়ে যখন যাচ্ছি তার মধ্যে কি কোনো কিছু আমাকে টাচ করছি কিনা, না আমি একদম পুরো না, কিছু টাচ টাচ করছি করছে না তো বলা যাবে না, টাচ করছে না তো বলা যাবে না, কারণ তো এরকম বলছেন না স্পেস আর টাইম হ্যাঁ। একদিকে পড়ে রইলো আর হুম। ডেটাটা আরেকদিকে পড়ে রইলো, কেউ কাউকে টাচ করলো না। টাচ করাটা তো এটা হুম। অন্য উপমা হয়ে গেল। হুম। টাচ করছে না আমার তো। প্রশ্ন হচ্ছে যে কোনোভাবে মিঙ্গেলড হয়ে যাচ্ছে কিনা, মিঙ্গেলড হয়ে গেলেই তো ক্যারেক্টারিস্টিক্স গুলো তার মধ্যে ইনকর্পোরেটেড হয়ে যাবে। না, এটা তো আম, একেবারে মিঙ্গলড হয়ে যাচ্ছে এই কথাটাও একটা অন্য উপমা হয়ে গেল। হুম, এক হুম, অর্থে হুম, হচ্ছে, এক অর্থে হচ্ছে না। কারণ হুম, হুম, স্পেস আর টাইম ছাড়া করে তো আমি বস্তুটাকে বুঝছি না। আমি যখন বস্তুটাকে বুঝছি স্পেস আর টাইমেই বুঝছি, মিঙ্গলড হয়ে গেল। তার মানে হুম, বস্তুটা স্পেস আর টাইম হয়ে গেল, তাও হচ্ছে না। না আবার ডিফারেন্ট হয়ে গেল সেটাও হচ্ছে না। ডিফারেন্ট তো বটেই, কারণ আমি ডিফারেন্সিয়েট করতে পারি। হুম, বস্তুটা স্পেসে আছে বলি, বস্তুটা স্পেস বলি না। হুম, তো বৌদ্ধরা বলেন সেটা অন্য কথা, কিন্তু আমরা হুম, সাধারণ ভাষায় বস্তুটা স্পেসে আছে বলি। বস্তুটা স্পেস এরকম বলি না, তাই তো বলি হুম, না। বস্তুটাকে না দেশ, বলি না। বস্তুটা দেশে আছে, বৌদ্ধরা হুম, বলেন বস্তুটাই হচ্ছে দেশ। কিন্তু মানে আহ, বস্তুটা কাল এরকম তো আমরা বলি না, বস্তুটা কালে আছে বলি। হুম। এটা তো বস্তুটা যখন কালে আছে বলছি স্যার, তখন কি কালের কোনো ধর্ম কি বস্তুতে নেই? কালের ধর্ম বস্তুতে নেই কি আছে বলা খুব মুশকিল। কালের ধর্ম তো হুম, আছে, মানে বস্তুটার মধ্যে আছে। বস্তুটা কালে আছে মানে বস্তুটা কালী। বস্তুটাকে হুম, কালী বলা মানে হচ্ছে বস্তুটা কালের ধর্ম আছে। তাই হুম। তো? বস্তুটা কালী, মানে বস্তুটা কালের অন্য কোন তাহলে কালের কোন ধর্ম আবার ফার্দার প্রশ্ন উঠবে। এবং কালের যদি কি আরেক ফার্দার ধর্মের কথা হয় তাহলে নেসেসিটিক ইউনিভার্সিটিকে বাদ দিয়ে তাহলে অন্য কোনো ধর্ম বস্তুর মধ্যে আছে আমাকে স্বীকার করতে হয়। হ্যাঁ, কালের কালের তো একটা এক্সিস্টেন্স আছে বলে কান্ট বলছেন, এবং সেই এক্সিস্টেন্স তার একটা ধর্ম আছে। নেসেসিটি আর স্ট্রিক্ট ইউনিভার্সালিটি সেটা তো কালের ধর্ম হতে পারে, কিন্তু সেটা কালের মানে কি বলবো, আম, আহ, কালের সে একমাত্র প্রপার্টি নয় বা কালেরই প্রপার্টি নয় সেটা। হ্যাঁ। নেসেসিটি স্ট্রিক্ট ইউনিভার্সালিটি এটা হচ্ছে আপ্রায়ারের প্রপার্টি, এটা কালের প্রপার্টি নয়। এটা কালের আচ্ছা, প্রপার্টি, এটা আপ্রায়ারের প্রপার্টি। কালটা যেহেতু আপ্রায়ার সেহেতু তাতে এটা আছে। তাতে রয়েছে। আচ্ছা স্যার, আচ্ছা। কিন্তু এম্পিরিক্যালটা তো আপ্রায়ারাই নয়, তাতে কি করে থাকবে এটা? হুম, হুম। আর কেউ যদি কিছু প্রশ্ন বলো তো বলো। আর স্যার, রিজনের জায়গাটা যদি আরেকবার একটু বলেন, যে রিজনের ফ্যাকাল্টিটা আপনি বলছিলেন যে অনুমান করে, বা ওই জায়গাটা যদি আরেকবার একটু বলেন। তুমি যদি প্রশ্নটা আর একবার বলো, তোমার প্রশ্নটা মানে আওয়াজটা ঠিকভাবে আসছে না। হ্যাঁ হ্যাঁ স্যার, রিজন বলে যে ফ্যাকাল্টিটার কথা আপনি বলছেন, যেটা পিওর রিজনের মধ্যে আছে, সেই জায়গাটা যদি আরেকবার একটু বলেন। দেখো, এগুলো তো স্টেপ বাই স্টেপ। হ্যাঁ। আগে তোমার সেন্সিবিলিটি বুঝতে হবে, তারপর আন্ডারস্ট্যান্ডিং বুঝবে, তারপরে কান্টের ওই সেন্সের রিজনের কথা বুঝবে। হ্যাঁ, এখন আচ্ছা। এখনই বলে ওটা ওকে আমি মানে গুলিয়ে দিতে চাইছি না বেশি করে। একটা আচ্ছা। জিনিস বলতে পারি, দেখো হ্যাঁ। এই রিজনটা তোমার কাছে আছে বলে, এই রিজনটা তোমার কাছে আছে বলে হুম, তুমি all men are mortal, Socrates is a man, therefore Socrates is mortal, এটা তুমি করতে পারো। আচ্ছা। এটা সেন্সিবিলিটি করতে পারে না, হুম। এটা আমরা। আন্ডারস্ট্যান্ডিং করতে হ্যাঁ। পারে না। হুম। এটা তুমি করতে পারো, এই যে ডিডাকশনটা তুমি করতে পারছো, হ্যাঁ। এটা বা ইন্ডাকশন করতে পারছো। হুম। জগতে যা যা ঘটনা দেখি সবকিছুর একটা কারণ আছে। এই জগতও একটা ঘটনা, সুতরাং জগতেরও একটা মূল কারণ আছে। এই যে তুমি ইন্ডাকটিভ রিজনটা হ্যাঁ। করতে পারো হুম। বা ডিডাকটিভ রিজন করতে পারো, ডিডাকটিভ আর্গুমেন্ট করতে পারো,
বা রিজনিং করতে পারো, এইটার যে মূল কারণটা সেটা হচ্ছে রিজন। তোমার ভেতরে একটা রিজন বলে পাওয়ার আছে। আচ্ছা। সব প্রাণী এরকম জগতের মূল কারণ খুঁজতে যায় না, এটা সব রকমের স্পিসিস হুম জগতের মানুষ পারে এটা। হুম তাহলে মানুষের মধ্যে দেখো, বাঘ খাচ্ছে যাচ্ছে, শিকার করছে, মরে যাচ্ছে, সে জগতের মূল কারণ আত্মা স্থায়ী না অমর নাকি ইত্যাদি সে কিন্তু কিছু করতে যাচ্ছে না। মানুষ এটা করে। কি করে করে? অন্য প্রাণী কেন করে না? অন্য প্রাণীর মধ্যে এই ক্ষমতাটাই নেই, অর্থাৎ ওই রিজনটা নেই অন্য প্রাণীর মধ্যে। মানুষের মধ্যে এটা আছে, মানুষ এটা করতে পারে। এইখানেই ক্রিটিক অফ পিওর রিজনের মূল জায়গাটা টান ধরছেন, যে মানুষের এই ক্ষমতাটা আছে, মানুষ স্পেকুলেটিভ রিজন করতে পারে। সে জাস্ট যেগুলো স্পন্টেনিয়াস সেটুকু চিন্তা করতে পারে। আমি বাঘ দেখলে বাঘই দেখতে হবে, ওই বাঘটাকে হাতি দেখতে পাবো না, ওই বাঘটা বাঘই। এটা মানুষের কাছে এই বাধ্যবাধকতা নেই। আমি ওখানে হাতির কথা ভাবতে পারি, আমি ওখানে ভাবতে পারি এই বাঘ কোথা থেকে এলো, কি করে এলো, এই সমস্ত ভাবতে পারি। আমি অনেক কিছু করতে পারি, অনেক ডিডাকশন করতে পারি। এই বাঘ আগে মানুষকে ধরে খেয়েছিল, তাহলে আমাকেও খেয়ে নিতে পারে, এই সমস্ত আমি ডিডাকশন করতে পারি। এটা মানুষের ক্ষমতা। কেন? আমার ওই রিজন আছে, তাই ক্রিটিক অফ রিজন নয়। রিজন আছে কিন্তু ক্রিটিক অফ পিওর রিজন, তার ভেতর রিজনের যে পার্টটা পিওর সেটা নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। স্যার এটা কি কোনোভাবে রেশনালিটির কথা বলা হচ্ছে, মানে আমরা রেশনাল বিং সেই জায়গার রিজনটার কথা বলা হচ্ছে? এটা আমি প্রথম লেকচারে বলেছিলাম বিস্তৃতভাবে, যে আচ্ছা। এজ অফ রিজনের কথা বলেছিলাম হ্যাঁ এবং ইউনিভার্সাল ম্যানের কথা বলেছিলাম। যেখানে ইউনিভার্সাল ম্যান কি দিয়ে চিহ্নিত হবে? ইউনিভার্সাল ম্যান চিহ্নিত হবে ইউনিভার্সাল রিজন দিয়ে। আচ্ছা তো সেটা দিয়ে চিহ্নিত হবে, আচ্ছা। সেটা প্রথম লেকচারটায় বলেছিলাম। হ্যাঁ। কারোর আর কোনো প্রশ্ন আছে? না থাকলে এখানে আমি সাইন আউট করি। স্যার একটা কোশ্চেন আছে। আচ্ছা, হ্যাঁ স্যার, এমপিরিসিস্ট প্রথম কথা হলো কান্ট ইনটুইটিভ নলেজ স্বীকার করছেন না। এবারে এমপিরিসিস্ট এবং র্যাশনালিস্ট যারা ইনটুইটিভ নলেজ স্বীকার করছেন প্রত্যেকেই ইনটুইটিভ নলেজের সোর্স হিসেবে রিজনকে মানছেন। তাহলে দাঁড়াও একটু কান্ট দাঁড়াও, ইনটুইশন, দাঁড়াও একটু, হ্যাঁ একটু দাঁড়াও। এমপিরিসিস্ট র্যাশনালিস্ট ইনটিউটিভ নলেজ মানেন না, শুধু র্যাশনালিস্টরা মানে। আচ্ছা ইনটিউটিভ নলেজ র্যাশনালিস্টরা মানেন, আর এমপিরিসিস্টদের মধ্যে শুধু লক মেনেছে। লককে ওই জন্য অনেকে এমপিরিসিস্ট হ্যাঁ বলে স্বীকার করতে চান। লক ছাড়া আর কোনো এমপিরিসিস্ট আচ্ছা ইনটিউটিভ নলেজ মানে না। বলো। হুম, হ্যাঁ এবারে কান্ট ইনটুইটিভ নলেজ স্বীকার করছেন না, কিন্তু ইনটুইশনকে সেন্সিবিলিটি ফ্যাকাল্টির মধ্যে রাখছেন। তাহলে কান্ট ইনটুইশনকে এখানে কিভাবে ডিফাইন করছেন স্যার? এমপিরিসিস্টদের মানে র্যাশনালিস্টদের যে ইনটুইশন, কান্টের যে ইনটুইশন, আমি আগেও বলেছি একদম আলাদা জিনিস। শব্দ দুটো শুধু এক। আচ্ছা ইনটুইশন হচ্ছে র্যাশনালিস্টদের ক্ষেত্রে, ইনটুইশন হচ্ছে একটা সোর্স অফ নলেজ, যা দিয়ে নলেজ পাওয়া যায়। কান্ট মানে কান্ট ইনটুইশনকে সোর্স অফ নলেজ বলে মানেন। এমনকি কান্ট কোনো হ্যাঁ ফ্যাকাল্টিকে সোর্স অফ নলেজ বলে মানে, কোনো একটা সোর্স দিয়ে নলেজ হয় না। কান্টের এটাই বক্তব্য, এটাই প্রমাণ করবার জন্য এত লেখা আছে। কাজেই র্যাশনালিস্টদের আচ্ছা ইনটুইশন গেল, আর র্যাশনালিস্টদের ইনটুইশন দিয়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সিনথেটিক আপ্রায়রাই। কান্ট কখনো বলবেন না সিনথেটিক আপ্রায়রাই ইনটুইশন দিয়ে পাওয়া যায়। কান্টের ইনটুইশন দিয়ে যেটা পাওয়া যায় সেটা কখনো কখনো এম্পিরিক্যাল, কখনো কখনো আপ্রায়রাই। কিন্তু এটা যেহেতু নলেজ নয়, কোনো জাজমেন্ট নয়,
নলেজের উপাদান, সেহেতু এটা সিনথেটিক আপনারাই হতে পারবে না। এটা নলেজের উপাদান, সিনথেটিক আপনারাই কেবলমাত্র জাজমেন্ট বা নলেজ হতে পারে। এটা জাজমেন্টও নয়, নলেজও নয়, নলেজের উপাদান। বলো, আর কিছু বলার থাকলে ঠিক আছে, তাহলে কি আমি আজকে ঠিক আছে সাইন আউট স্যার, করবো? এটা আর clarification করছি। গুড নাইট স্যার। গুড নাইট। Good night.